নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এই যে ভোরবেলা যদি ঘরের বাইরে একটু বেরিয়ে আসেন বা জানলা খুলে দেন, দেখতে পাবেন যে আকাশটা ফাটছে এবং একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ভোরের হাওয়া যাকে বলে। সকলের জীবন এইরকম ভোরের হাওয়ার মতো স্নিগ্ধ হয়ে উঠুক। আজ শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ। হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন যাত্রা উৎসব। বরানগরের পাঠবাড়ি আশ্রমে ঝুলন যাত্রা আরম্ভ। আজ মহারাজা নন্দকুমারের ফাঁসির দিন। মহারাজা নন্দকুমার আপনারা অনেকেই জানেন, তিনি ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে 1775 খ্রিস্টাব্দে একটা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। হেস্টিংস তিনি গভর্নর জেনারেল, তার ক্ষমতা অসীম। তিনি নন্দকুমারের বিরুদ্ধে একটা চিঠি জাল করবার অভিযোগ করলেন। সেই অভিযোগ বিচারালয়ে গেল। বিচারালয়ে বিচারক ছিলেন এলাইজা ইম্পে। ইম্পে আবার হেস্টিংসের খুব ঘনিষ্ঠ বন্ধু। ফলে যা হলো সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত নন্দকুমারকে জালিয়াতির অভিযোগে ফাঁসিতে যেতে হলো। সেটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। একজন ব্রাহ্মণ সন্তান, তার ফাঁসি হচ্ছে। দলে দলে মানুষ কলকাতায় থাকলে পাপ হবে এই ভয়ে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে এদিকে চলে এসেছিলেন, গঙ্গার পাশে চলে এসেছিলেন। সেই যে কলঙ্কিত দিন মহারাজ নন্দকুমারের ফাঁসি, আজকে সেই দিন 5ই আগস্ট 1775 খ্রিস্টাব্দে কলকাতা কেল্লার কাছাকাছি এই ফাঁসি হয়েছিল। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে শ্রাবণ 1432, ইংরেজির 5ই আগস্ট 2025, মঙ্গলবার, একাদশী। আজ শুক্লপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 12 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 15 মিনিট। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 11টা বেজে 6 মিনিট গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি, দীর্ঘদিন ধরে কথা বলছি। সে কথা শেষ করবার সময় এসে গেল প্রায়। সেই প্রায়শ্চিত্ত নিয়ে কিছু কিছু কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা, তাহার বন্ধন ও মুক্তি, এই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি তার লেখা, সেই লেখার অংশটি খানিকটা পাঠ করে শোনাবো। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। ধ্যান বিষয়ে কথা বলছেন তিনি। মানসিক চাপ জয় করবার উপায় হিসেবে ধ্যানের উপযোগিতা নিয়ে অনেক কথা আমরা এর মধ্যে শুনেছি, আরো কিছু কথা শুনবো। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন কোচবিহারে মদনমোহন মন্দির 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর প্রায়শ্চিত্ত নিয়ে। গানের পর এবার পুরাণ চিরন্তন। প্রায়শ্চিত্তের কথা, ওই কৃচ্ছ বলে যে প্রায়শ্চিত্ত, তার কথা বলেছিলাম। এবার অতিকৃচ্ছ। অতিকৃচ্ছ মানে অতিকৃচ্ছ, অর্থাৎ প্রায়শ্চিত্তের যে কষ্ট, সেই কষ্টটা আরো বাড়িয়ে দেওয়া হবে। এইরকম হচ্ছে অতিকৃচ্ছের ব্যাপারটা। কি বলছে অতিকৃচ্ছ? স্কন্দ পুরাণে বলছে, কৃচ্ছ ব্রত সম্পর্কে বলছে, এই ব্রত যখন
প্রথম 9 দিনে খাবার সময় এক গ্রাস মাত্র খাদ্যে পরিণত হবে, তখন সেটার নাম হচ্ছে অতিকৃচ্ছ ব্রত। অর্থাৎ ওই প্রথম 9 দিন খাবার সময় এক গ্রাস মোটে খেতে পারবে, এক গ্রাস। সেটা মুরগির ডিমের মতো গ্রাস, অর্থাৎ আমাদের হিসেবে অন্তত একটু বড় গ্রাসই বটে। যারা খুব হাম হাম করে খায়, মানে আমাদের এমনি গ্রামের কথাই আছে না যে হাম হাম করে খাচ্ছে, তো সেই হাম হাম করে একসময় আমিও খেতুম, তখন গ্রাসের আকার বড় ছিল। এখন যত বয়স বাড়ছে তত গ্রাসের আকার ছোট হয়ে আসছে, ভোগ করবার যে উপাদান তার আকার ছোট হয়ে আসছে আর কি। তো যাই হোক, এটাকে বলা হয় অতিকৃচ্ছ ব্রত। ব্রাহ্মণেরা অতিকৃচ্ছ ব্রত করতে গেলে 3 গুণিত 3 দিন পূর্বোক্ত প্রাজাপত্যের বিধান অনুসারে মাত্র এক গ্রাস করে ভোজন করবে এবং শেষের 3 দিন উপবাস করবে। ব্রাহ্মণদের যদি করতে হয় তাহলে ওই 3 দিন, 3 তিরিখকে 9 দিনের মধ্যে 3 দিন এক গ্রাস করে খাবে আর বাকি 3 দিন উপোস করবে। গরুড় পুরাণে এক গ্রাস কথাটা বলা হচ্ছে না, না বলে বলা হচ্ছে এক অঞ্জলিতে যতটুকু ধরে ততটুকু অন্ন ভোজনের বিধান দেওয়া হচ্ছে অতিকৃচ্ছে। এক গ্রাসের তুলনায় এক অঞ্জলিতে তো অনেক বেশি ধরে, তাই না? মানে বস্তুত আমরা যারা একটু ভাত টাত খাওয়া কমিয়ে দিয়েছি বয়সের কারণে, তারা তো এক অঞ্জলি ভাতই খাই হয়তো দুপুরবেলা। আমি জানি না আপনারা কে কিরকম খান না খান, কিন্তু আমি যা খাই সেটা এক অঞ্জলিতে ধরে যাবে। ফলে এটা যে খুব একটা, মানে গরুড় পুরাণের কথা অনুযায়ী এটা যে খুব একটা কৃচ্ছ সাধনা করতে হচ্ছে এমনটা আমার মনে হচ্ছে না। তো এটাও একটা মত যে এক গ্রাস মানে এক অঞ্জলিতে যতখানি ধরে। আর একটা প্রায়শ্চিত্ত আছে, কৃচ্ছাতিকৃচ্ছ, তার কথায় আসবো। একটু গান শুনে নিই। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছি পুরাণ চিরন্তন এই পর্বে। এবারে কৃচ্ছাতিকৃচ্ছের কথা, মানে কৃচ্ছ হলো, তারপরে তার বাড়াবাড়ি রূপটা হচ্ছে অতিকৃচ্ছ, তারও বাড়াবাড়ি রূপটা হচ্ছে কৃচ্ছাতিকৃচ্ছ। সেখানে কি বলছে, স্কন্দ পুরাণে কি বলছে? প্রায়শ্চিত্ত নিয়ে স্কন্দ পুরাণের অনেক কথা আছে। বলছে ক্রমাগত 21 দিন শুধুমাত্র দুগ্ধ পান করে জীবন ধারণ করলে তাকে কৃচ্ছাতিকৃচ্ছ বলে। 21 দিন শুধু দুধ খেয়ে থাকতে হবে। সামবিধান ব্রাহ্মণে বলছে দুধ না, দুধের বদলে জল পান করতে হবে। দুধের মধ্যে তাও খানিকটা খাদ্যগুণ আছে, জলের মধ্যেও একেবারে নেই তা নয়, কিন্তু দুধ জলের তুলনায় একটু বেশি খাদ্য, একটু বেশি পুষ্টিকর। তো শুধু জল খেয়ে থাকতে হবে 21 দিন। এবং সাধারণভাবে দুগ্ধপানটাই বিহিত হয়েছে, জলটা খেয়ে 21 দিন বাঁচা খুব মুশকিল, সত্যি সত্যি। এবং যমসংহিতায় যেটা বলা হচ্ছে যে এই যে প্রায়শ্চিত্তটা কৃচ্ছব্রতের 12 দিনকে দ্বিগুণ করে দিয়ে 24 দিন ধরে এইটা করতে হবে। এই যে কৃচ্ছাতিকৃচ্ছ ব্রত, যেখানে 21 দিন তার ডবল, মানে 12 দিনকে ডবল করে 24 দিন শুধু দুধ খেয়ে অথবা জল খেয়ে থাকতে হবে। আর একটা প্রায়শ্চিত্তের কথা বলি, সে ওই কৃচ্ছ নিয়েই, কৃচ্ছই নানান রকম রূপ আর কি। সেটা হচ্ছে তপ্তকৃচ্ছ। তপ্তকৃচ্ছ মানে কি? স্কন্দ পুরাণে কি বলছে? বলছে প্রত্যেক দিন একবার স্নান করতে হয় যতদিন তপ্তকৃচ্ছ করছো। তো সেটা আমরা করেই থাকি, মানে শীতকালে তো করি, গরমকালেও অনেক সময় এই বৃষ্টি টিষ্টির সময়টা তো আমরা একবার মাত্রই স্নান করি। 12 দিনের এই ব্রত বা প্রায়শ্চিত্তকালে 3 দিন গরম জল, 3 দিন গরম দুধ, 3 দিন গরম ঘি এবং শেষ 3 দিন গরম বাতাস খেয়ে জীবন ধারণ করতে হয়।
ভাবুন একবার, 12 দিন তো, 12 দিনের মধ্যে 3 দিন গরম জল খেতে হবে, গরম জল খেয়ে জীবন ধারণ করতে হবে, তপ্ত কৃচ্ছব্রত। 3 দিন গরম দুধ খেতে পাবে, 3 দিন গরম ঘি, আর শেষ 3 দিন গরম বাতাস। আমার একটা প্রশ্ন আছে, এই গরম বাতাসটা কোত্থেকে পাওয়া যাবে? আজকের মতো তো এরকম ব্যাপার ট্যাপার নেই যে গরম হাওয়া দিল যন্ত্রের মাধ্যমে, সেই রকম ব্যাপার স্যাপার তো নেই। গরম বাতাসের জন্য তো প্রকৃতির কাছেই হাত পাততে হবে। এর উত্তর আমি জানি না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। বেদান্ত দর্শনের আরম্ভ ও শেষ হইল অসত্যকে ত্যাগ এবং সত্যকে গ্রহণ করিয়া সংসার ত্যাগ করা। যাহারা পার্থিব মোহে মুগ্ধ হইয়া আছেন তাহারা হয়তো বলিতে পারেন, কেন আমরা পৃথিবী ত্যাগ করিয়া চলিয়া যাইব এবং কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিতে চেষ্টা করিব? মনে করুন, আমরা সকলেই ঈশ্বর হইতে আসিয়াছি, কিন্তু দেখিতেছি এই জগৎ সুন্দর ও সুখদায়ক। অতএব কেন আমরা জগৎকেই আরো বেশি উপভোগ করিতে চেষ্টা করিব না? কেন আমরা সংসারের বাহিরে যাইতে চেষ্টা করিব? তাহারা বলেন, পৃথিবীতে প্রত্যহই যে উন্নতি সাধিত হইতেছে সেই দিকে দৃষ্টিপাত করো। জগতে কতই না বিলাসদ্রব্য সৃষ্ট হইতেছে, জগৎ অতিশয় সুখজনক। কেন আমরা তাহা ছাড়িয়া যাইব এবং যাহা উপভোগ্য নয় তাহার জন্য কেন চেষ্টা করিব? ইহার উত্তর এই যে পৃথিবীর ধ্বংস সুনিশ্চিত। পৃথিবী নিশ্চয় খণ্ড বিখণ্ড হইয়া যাইবে। পূর্বে বহুবার আমরা একই প্রকার সুখ উপভোগ করিয়াছি। বর্তমানে আমরা যে প্রকার দেখিতেছি সে সকলই পূর্বে বহুবার প্রকটিত হইয়াছে, এবং এখন আমরা যে পৃথিবীতে বাস করিতেছি সেই পৃথিবীও পূর্বে বহুবার এইভাবে সৃষ্ট হইয়াছে। আমিও পূর্বে বহুবার এখানে আসিয়াছি, তোমাদের সহিত বহুবার কথা বলিয়াছি। তোমরাও জানিতে পারিবে ইহা সত্য, এবং যে সকল কথা তোমরা বর্তমানে শুনিতেছ সেগুলি তোমরা পূর্বেও বহুবার শুনিয়েছ এবং ভবিষ্যতেও বহুবার এরূপ ঘটিবে। আত্মা সর্বদাই এক ও অভিন্ন। দেহই কেবল অবিরত বিনষ্ট ও পুনরাবির্ভূত হইতেছে। দ্বিতীয়ত, এই সকল ঘটনা পর্যায়ক্রমে ঘটে। মনে করো 3-4টি পাশা আছে, তুমি সেইগুলি ফেলিলে। একটিতে 5, একটিতে 4, একটিতে 3, একটিতে 2 দেখা গেল। যদি এইভাবে ক্রমাগত পাশা ফেলিয়া যাও তাহা হইলে নিশ্চয় আবার এরূপ হইবে। এই সংখ্যাগুলি পুনঃ পুনঃ দেখা যাইবে। ক্রমাগত পাশা ফেলিয়া যাও এবং যতই দেরি হোক না কেন এই সংখ্যাগুলি নিশ্চয় আবার দেখা যাইবে। অবশ্য কতবার পরে তাহাদের পুনরাবৃত্তি হইবে তাহা সঠিক বলা যায় না, ইহা দৈবাধীন। জীবাত্মাদের একত্র হওয়ার ব্যাপারেও এই একই নিয়ম প্রযোজ্য। যতই বিলম্ব হোক না কেন সেই একই সংযোগ এবং বিয়োগ বারংবার ঘটিবে। সেই একই জন্ম, সেই পানাহার, তারপর মৃত্যু বারংবার ঘুরিয়া ঘুরিয়া আসে। কেহ কেহ সাংসারিক ভোগ সুখ অপেক্ষা উচ্চতর আর কিছুই কোনোদিন পায় না, কিন্তু যাহারা উচ্চতর স্তরে আরোহণ করিতে চান তাহারা দেখেন এই সকল ভোগ সুখ চরম লক্ষ্য নয়, আনুষঙ্গিক মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী রঙ্গনাথানন্দজির লেখা ভগবদ গীতা, তার ভূমিকা লিখছেন তিনি। ফিরে আসছি গানের পর। এখন সময় ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ করবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পাঠ করছি স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে। এর আগের দিন যেটা বলছিলাম যে ইউরোপের অনেকের লেখাতেই যেটা আছে, সংস্কৃতি হলো মানব সমাজের প্রগতিশীল দিক, আর সেটা দুর্বল হয়ে গেলে সভ্যতার শুরু হয় অধঃপতন। এরপর
স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন। স্পেংলারের মতে সভ্যতা নিজেই পতনের ইঙ্গিত বহন করে, আর সংস্কৃতি হলো উন্নতির লক্ষণ। মানুষ যখন চায় আরো আরাম, আরো সুখ, দৈনন্দিন জীবনে আরো যান্ত্রিক সুবিধা, তখন তার ইন্দ্রিয়তন্ত্র উদ্দীপিত হয়ে ওঠে, চাহিদা বাড়ে এবং সভ্যতার পতন শুরু হয়। যখন আমরা কঠোর পরিশ্রম করে জাতি গঠনের সাধনা করি, তখন আমরা থাকি, দার্শনিক ভাষায় যেমন বলা হয় হতে থাকার পদ্ম, সেটি সংস্কৃতি। আর যখন তৈরি হয়ে গেছে তখন সেটি সভ্যতা। তা থেকেই সাধনা শূন্য হলেই পতনের শুরু। একজন গরিব লোক খুব খেটে খুঁটে একটা আর্থিক সাম্রাজ্য গড়ে তুলল, তার ছেলেকে সংগ্রাম করতে হলো না, সে কেবল সেই সম্পদের উপরেই বেঁচে থাকে, ফলে একটা বা দুটো প্রজন্মের মধ্যেই সূচনা হয়ে যায় পতনের। সুখ স্বাচ্ছন্দ্য আর আরামের সব রকম বন্দোবস্তের মধ্যে সংগ্রামের আর কোনো প্রয়োজন থাকে না, ফলে মানুষের অন্তর্নিহিত বীর সত্তাটির তখন শ্বাসরুদ্ধ হয়ে যায়। সৌভাগ্য কখনো একই পরিবারে 3 বা 4 পুরুষের বেশি স্থায়ী হয় না। এইভাবে সংস্কৃতি ও সভ্যতা হতে থাকা ও হয়ে গেছে পর্বের মধ্যে দিয়ে চলে। এই হলো স্পেংলার ও অন্যান্যদের বিশ্লেষণ। এবারে স্বামী রঙ্গনাথানন্দজি যে অংশটি পড়ে শোনাবো তার শিরোনাম হচ্ছে কিভাবে ভারত বহু অভিজ্ঞতা লাভ করেছে কিন্তু এড়িয়ে গেছে মৃত্যু। আমাদের ভারতীয় সংস্কৃতি এই সমস্ত পর্বের মধ্য দিয়ে গেছে। বৈদিক যুগের মহান সংস্কৃতির কথাই ধরা যাক। ওই সংস্কৃতিকে গড়ে তুলতে মানুষকে কি প্রচন্ড সংগ্রাম ও কঠোর পরিশ্রমী না করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। তখন মানুষের মন ছিল সক্রিয়, তেজময় ও প্রচুর প্রাণশক্তি সম্পন্ন। এটি চলেছিল মহাকাব্যের যুগ পর্যন্ত। তারপর এলো বিরাট এক ধাক্কা। 3000-এর বেশি বছর আগেকার কুরুক্ষেত্রে সংঘটিত মহাভারতের যুদ্ধ ছিল ভয়ঙ্কর এক ধাক্কা। জাতির সেরা সেরা লোকগুলি হাজারে হাজারে প্রাণ দিলেন যুদ্ধে। আমাদের ইতিহাসে সেটিকে এক যুগ সন্ধিক্ষণ হিসেবে গণ্য করা হয়। কিছু পরে নতুন শক্তি এলো, কিন্তু তারও আবার পতন হয়ে গেল। এইভাবে চলল, যেমন ঢেউ ওঠে আর পড়ে। কিন্তু আমাদের অনন্যতা, যার উল্লেখ আমি আগেই করেছি, তাহলে আমাদের অবক্ষয় হয়, কিন্তু আমরা কখনো বিনষ্ট হই না। কোনো নতুন শক্তি আসে আর আমরা আবার সতেজ হয়ে উঠি। শুনছেন স্বামী রঙ্গনাথানন্দজির ভাবনায় ভগবদ গীতা। সেই প্রসঙ্গে লিখছেন তিনি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাচ্ছি। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী রঙ্গনাথানন্দজির রচনা ভগবদ গীতার ভূমিকা। 19 শতকে কত দূর নিচেই না আমরা নেমে গিয়েছিলাম। সে সময় সাহিত্য পড়লে বোঝা যায় ভারতবর্ষে মানুষের মন অধঃপাতের কত নিচু স্তরে নেমে গিয়েছিল। নিজস্ব শক্তি, উদ্যম, সৃজনশীলতা সবকিছু অন্তর্ধান করেছিল। জাতি হিসেবে আমরা অর্ধমৃত হয়ে গিয়েছিলাম। সেই অবস্থার মধ্য থেকে এলো প্রচন্ড এক জাগরণ, এলো নতুন উদ্যোগ ও বিকাশ। কি করে সেসব ঘটলো? এখানেই আসে সেই মহান ভাবটির কথা। কেবল যে একজন মহান আধ্যাত্মিক আচার্য দৃশ্যপটে আবির্ভূত হয়ে মানুষকে উন্নীত করেন তা নয়, কখনো কখনো ভাবের আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানও ঘটে থাকে। পাশ্চাত্য সংস্কৃতি আমাদের বহু অজ্ঞতাপ্রসূত ধারণা নষ্ট করার কাজে সহায়তা করেছিল। নতুন নতুন পথ দেখিয়ে তা আমাদের আরো শক্তিশালী করে তুলেছিল। পাশ্চাত্যের মানুষ সেটা না চাইলেও ফলত এমনটাই ঘটেছিল। ভারতবর্ষে পাশ্চাত্য চিন্তার অনুপ্রবেশ ও সংমিশ্রণ ঘটায় ভারতে এলো এক নবজাগরণের, নবশক্তির ও নবযৌবনের প্রেরণা। বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক ভাব বিনিময় ঘটতে পারে, কিন্তু সেটিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে এবং তাকে একটি সৃজনমুখী আন্দোলনে পরিণত করতে প্রয়োজন মহান চিন্তাবিদদের ও দূরদর্শী নেতৃবৃন্দের।
ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষ জন্ম দিয়েছিল এইরকম বহু মনীষীর। রাজা রামমোহন রায় থেকে শুরু করে সে ধারা চূড়ান্ত পর্যায়ে বিকাশ লাভ করে তার রূপ নিয়েছে স্বামী বিবেকানন্দ প্রবর্তিত শক্তিশালী সৃজনী সমন্বয়ী এক আন্দোলনের। স্বামী বিবেকানন্দকে দিয়ে শুরু করে ঊনবিংশ শতাব্দীর ইতিহাস অধ্যয়ন করলে দেখা যায় এই জাগরণের ফলে অর্জিত হয়েছিল অসামান্য এক পরিপূর্ণতা ও বিশাল এক সম্ভাবনা, কেবল জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও। অতএব শুধু পারস্পরিক ভাব বিনিময়ই যথেষ্ট নয়, সে প্রক্রিয়া থেকে উৎপন্ন শক্তিকে ব্যবহার করতে এবং তাকে যথাযথ দিশা প্রদান করতে পারা চাই। স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় কাজ হলো আমাদের ঐতিহ্যের দুর্বলকারী কুসংস্কারাচ্ছন্ন অংশগুলি বাদ দিয়ে তার শ্রেষ্ঠ উপাদানগুলি নিয়ে তার সঙ্গে পাশ্চাত্য দেশ থেকে যা গৃহীত হয়েছিল তার উন্নত বিষয়গুলিকে সমন্বিত করা। তিনি আমাদের বলেছিলেন শীঘ্রই গঠিত হবে এক নতুন ভারত, পাশ্চাত্য সংস্কৃতির সকল শক্তির সঙ্গে আমাদের আপন শক্তির ঘটিয়ে হয়ে উঠবে অতীত ভারতবর্ষের চেয়ে অনেক বেশি মহত্তর। আধুনিক যুগে সেটি ঘটে চলেছে ধীরে নিঃশব্দে এবং একদিন তা বিশ্বকে চমকিত করবে। ঊনবিংশ শতকে পাশ্চাত্যের গতিময় সংস্কৃতির সংস্পর্শে এসে আমাদের মধ্যে যে প্রচন্ড জাগরণ ঘটেছিল তার শক্তিকে স্বামী বিবেকানন্দ এইভাবেই নির্দিষ্ট এক খাতে প্রবাহিত করেছিলেন। শুনলেন ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রচনা থেকে পড়ে শোনাচ্ছি ধ্যান ও তার উপকার। মানসিক চাপ জয় করতে গেলে ধ্যানের উপকারিতা, তাই নিয়ে বলছেন স্বামী গোকুলানন্দ। গতদিনের পরের অংশ খানিকটা পড়ে শোনাই। এইভাবে ধ্যান আমাদের শুধু যে মানসিক চাপ জয় করতেই সাহায্য করে তাই নয়, সেই সাথে আমাদের অন্তরের পুষ্টি সাধনেও সক্রিয় অবদান রাখে। আমাদের দৈনন্দিন কাজকর্মের উদ্দাম ঝড়ে সৃষ্টি করে শান্তি স্বর্গ। শ্রী শ্রীমা সারদা দেবীর সাক্ষাৎ শিষ্য স্বামী অভয়ানন্দজি, ভরত মহারাজ নামেই যিনি বিশেষ পরিচিত, তার জীবন থেকে এসব কথা সম্যক উপলব্ধি করতে পারি আমরা। তিনি শতায়ু হয়েছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর যখনই শান্তি আর স্থৈর্যের প্রয়োজন হতো তিনি বেলুড় মঠে এসে ভরত মহারাজের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যেতেন। ইন্দিরা গান্ধীর মা জওহরলাল নেহরুর স্ত্রী কমলা নেহরু স্বামী শিবানন্দজির কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এবং তার দীক্ষার সময় ভরত মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। এই ধরনের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে দীক্ষা এবং দীক্ষা পরবর্তী আধ্যাত্মিক নিয়ম শৃঙ্খলা ও অনুশাসনেরও যথেষ্ট কার্যকারিতা আছে। এই আলোকে একবার তাকানো যাক অবয়বময় ধ্যানের দিকে। এ হলো সিদ্ধ বীজ মন্ত্র। এর সাহায্যে ধ্যান অর্থাৎ জপ অভ্যাস। ধ্যানের মূল অর্থ হলো ঈশ্বরের উপর মনকে নিবদ্ধ রাখা। জপ মানে তার নাম নেওয়া। উপযুক্ত গুরুর কাছ থেকে যদি আমরা মন্ত্র গ্রহণ করি তবে দেখতে পাবো যে এই মন্ত্রের বারংবার জপ গভীর প্রশান্তি নিয়ে আসছে মনে এবং আমাদের আরো মনোযোগী ও সুসমঞ্জস্য করে তুলছে। এক মহাযোগীর কথায়, যদি প্রার্থনায় সফল না হই দিনের অন্য কোনো কাজেই আমরা সফল হব না। যেদিন দেখবো আজ আমাদের অনেকগুলো কাজ করতে হবে সেদিন গভীর ধ্যানের সাহায্যে আমাদের অগ্রিম প্রস্তুতি নেওয়া উচিত। বড় বড় যোগীরাই এ কথার বৈধতা স্বীকার করে গেছেন। জপ এবং ধ্যানের দ্বারা প্রশিক্ষিত মন কর্মপথে আমাদের সঠিক পথ দেখায়। আর এই কারণেই মানসিক চাপ জয় করার একটি কৌশল হিসেবে ধ্যানকে এত অমূল্য বলে গ্রহণ করা হয়েছে। শুনলেন ধ্যান ও তার উপকার, এই নিয়ে স্বামী গোকুলানন্দের লেখা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
গানের পরে আবার কথা, আপনাদের কথা শোনাবো আপনাদেরই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। আজকে চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার, তার চিঠি পড়ে শোনাই আপনাদের। আজ শ্রী শ্রী মা শারদা দেবীর তিরোধান দিবস। মাকে জানাই বিনম্র সশ্রদ্ধ প্রণাম। সকালে শরণাগত অনুষ্ঠানে আপনার সুললিত কণ্ঠে শুনলাম শ্রী শ্রী মায়ের কথা, জানলাম শ্রী শ্রী ঠাকুর মাকে বলতেন সরস্বতী আর স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। শ্রী শ্রী মায়ের বাণী থেকে জেনেছি আমি সতেরো মা অসতেরো মা। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শরণাগত অনুষ্ঠানে শ্রোতাদের সাথে ভাগ করে নিতেই এই চিঠি। বহরমপুর থেকে ট্রেনে চেপেছি, লালগোলা যাব। ভিড় কাটিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালাম এক ফকির বাবার পাশে। তিনি লালবাগে নামবেন, তাই নামবার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে ওর জায়গায় বসতে বলায় আমি বলি, ঠিক আছে, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, দাঁড়াবেন কেন, আপনি নামার পরে আমি বসবো। আমি ফোনে কথা বলছিলাম, খেয়াল করিনি ওর পাশের আসনের ভদ্রলোক কাশিম বাজারে নামবার জন্য দাঁড়াতেই ফকির বাবা পাশের জায়গায় বসে আমাকে নিজের জায়গায় বসালেন। কথা বলে ফোনটা নিজের পকেটে রাখতে যাব, তখন ফকির বাবা বললেন, ফোনে মায়ের ছবি রেখেছেন, খুব ভালো, মাকে সবসময় কাছে রাখবেন, মা সর্বদা ভালো রাখবে। বলতে বলতে ওর পকেটের কাগজের মধ্যে থেকে একটা আবছা ছবি দেখিয়ে বললেন, আমার মাও আপনার মায়ের মতো দেখতে, তাই না? অবাক দৃষ্টিতে ছবিটা দেখছিলাম, মায়ের সাথে মিল খুঁজছিলাম, তারপর চিনতে পারলাম ছবিটা শ্রী শ্রী মায়ের। ওকে বললাম, ইনি আপনার মা? উত্তরে বললেন, জন্মের সময় মা মারা যান। লোকমুখে শুনেছি বাবা মায়ের সাথেই আমাকে কবর দেবে শুনে নানি আমাকে হেতিমখানায় রেখে আসেন। আমি তখন ছোট, মেলাতে বাচ্চারা মায়েদের কাছে বায়না করছে, হাসছে, খেলছে, তাই দেখে চিৎকার করে কাঁদি। আমার সব কথা শুনে একজন মহিলাকে আমাকে মেলা ঘোরানো, খেলনা, খাবার কিনে দেন, আর এই ছবিটা হাতে দিয়ে বলেন, ইনি তোমার মা, সাথে রাখবে, তোমার ভালো হবে। সেই থেকে মায়ের ছবিটা ওর সাথে আছে। নমস্কার আনতে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। চমৎকার একটি কাহিনী, একটি আলেখ্য শোনালেন সন্তোষবাবু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর বৈরাগী দিঘি। আমরা এখন কোচবিহারে মদনমোহন মন্দিরের সামনে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পরে আবার কথা, আপনাদের কথা শোনাবো আপনাদেরই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। আজকে চিঠিটি লিখেছেন সন্তোষ সরকার, তার চিঠি পড়ে শোনাই আপনাদের। আজ শ্রী শ্রী মা শারদা দেবীর তিরোধান দিবস। মাকে জানাই বিনম্র সশ্রদ্ধ প্রণাম। সকালে শরণাগত অনুষ্ঠানে আপনার সুললিত কণ্ঠে শুনলাম শ্রী শ্রী মায়ের কথা, জানলাম শ্রী শ্রী ঠাকুর মাকে বলতেন সরস্বতী আর স্বামীজি বলতেন জ্যান্ত দুর্গা। শ্রী শ্রী মায়ের বাণী থেকে জেনেছি আমি সতেরো মা অসতেরো মা। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শরণাগত অনুষ্ঠানে শ্রোতাদের সাথে ভাগ করে নিতেই এই চিঠি। বহরমপুর থেকে ট্রেনে চেপেছি, লালগোলা যাব। ভিড় কাটিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালাম এক ফকির বাবার পাশে। তিনি লালবাগে নামবেন, তাই নামবার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে ওর জায়গায় বসতে বলায় আমি বলি, ঠিক আছে, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, দাঁড়াবেন কেন, আপনি নামার পরে আমি বসবো। আমি ফোনে কথা বলছিলাম, খেয়াল করিনি ওর পাশের আসনের ভদ্রলোক কাশিম বাজারে নামবার জন্য দাঁড়াতেই ফকির বাবা পাশের জায়গায় বসে আমাকে নিজের জায়গায় বসালেন। কথা বলে ফোনটা নিজের পকেটে রাখতে যাব, তখন ফকির বাবা বললেন, ফোনে মায়ের ছবি রেখেছেন, খুব ভালো, মাকে সবসময় কাছে রাখবেন, মা সর্বদা ভালো রাখবে। বলতে বলতে ওর পকেটের কাগজের মধ্যে থেকে একটা আবছা ছবি দেখিয়ে বললেন, আমার মাও আপনার মায়ের মতো দেখতে, তাই না? অবাক দৃষ্টিতে ছবিটা দেখছিলাম, মায়ের সাথে মিল খুঁজছিলাম, তারপর চিনতে পারলাম ছবিটা শ্রী শ্রী মায়ের। ওকে বললাম, ইনি আপনার মা? উত্তরে বললেন, জন্মের সময় মা মারা যান।
লোকমুখে শুনেছি বাবা মায়ের সাথেই আমাকে কবর দেবে শুনে নানি আমাকে হেতিমখানায় রেখে আসেন। আমি তখন ছোট, মেলাতে বাচ্চারা মায়েদের কাছে বায়না করছে, হাসছে, খেলছে, তাই দেখে চিৎকার করে কাঁদি। আমার সব কথা শুনে একজন মহিলাকে আমাকে মেলা ঘোরানো, খেলনা, খাবার কিনে দেন আর এই ছবিটা হাতে দিয়ে বলেন, ইনি তোমার মা, সাথে রাখবে, তোমার ভালো হবে। সেই থেকে মায়ের ছবিটা ওর সাথে আছে। নমস্কার আনতে সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। চমৎকার একটি কাহিনী, একটি আলেখ্য শোনালেন সন্তোষবাবু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর বৈরাগী দিঘি। আমরা এখন কোচবিহারে মদনমোহন মন্দিরের সামনে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে বলছিলাম বৈরাগী দিঘির কথা। বৈরাগী দিঘি হচ্ছে মদনমোহন মন্দিরের দরজা, তারপরে একটা রাস্তা চলে গেছে এবং প্রধান রাস্তা, মানে কোচবিহার শহরের প্রধান রাস্তা। এই প্রধান রাস্তা কোচবিহার শহরকে ঘিরে রেখেছে, নানান চৌকো 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 করে রাস্তা ঘিরে রেখেছে। তো সেই প্রধান রাস্তার উল্টো দিকে হচ্ছে বৈরাগী দিঘি। ভারী সুন্দর দেখতে লাগে, কিন্তু মানে এটা বড় বড় একটা দিঘি, বিশাল বড় একটা দিঘি। সেখানে বসে থাকতে ভালো লাগে, তার দিকে তাকাতে ভালো লাগে। জল তো মানুষকে টানে না, জল দেখার যে আনন্দ সেটা একটা অন্য রকমের আনন্দ। তো সেই আনন্দ আপনার হবে এই বৈরাগী দিঘির দিকে তাকালে। মানে কোচবিহারের অন্যতম মনোরম জায়গা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই বৈরাগী দিঘি। কোচবিহার খুব সুন্দর শহর, আমার খুব প্রিয় শহর, আপনাদের বলেছিলাম। তো এই বৈরাগী দিঘি তার আকর্ষণ তার মধ্যে অন্যতম। আসলে এই বৈরাগী দিঘিটা কেন কাটা হয়েছিল আপনাদের আগে বলেছি, হয়তো হয়তো আবার বলবো, যে এই যে মন্দিরটা মদনমোহনের মন্দির, এই মন্দিরটা কিন্তু রাজবাড়ির অন্তর্গত ছিল এবং বৈরাগী দিঘিটাও ওই কোচবিহার শহরে সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা মেটাবার জন্য তৈরি করা হয়েছিল, ওই রাজবাড়ির চৌহদ্দির মধ্যেই। তো মন্দিরের পাশে হওয়ার জন্য এর একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর একটা সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, একটা পর্যটনের দিক থেকে, ট্যুরিজমের দিক থেকেও একটা গুরুত্ব পেয়েছে। অনেক মানুষ আসেন এই বৈরাগী দিঘি দেখতে আসেন। তো এই যে মদনমোহন মন্দিরের কথা বলছিলাম আপনাদের, এই মন্দির নিয়ে আরো কিছু কথা বলবার আছে। যেমন প্রতি রাস যাত্রা উপলক্ষে রাস ও চক্র স্থাপনের জন্য একটা রাস দণ্ড তৈরি করা হয়। এই রাসের উৎসব নিয়ে পরে বড় করে কথা বলবো, আমি শুধু ধর্তাইগুলো দিয়ে দিচ্ছি যে এই কোচবিহারের মদনমোহন মন্দিরের মোটামুটি একটা বাইরের স্কেচ যাকে বলে, একটা রেখাচিত্র, সেইটা আপনাদের দেবার চেষ্টা করছি। তো সেখানে একটা বিশাল একটা রাসযাত্রা হয়, বিশাল রাসযাত্রা, মানে খুব বিখ্যাত, গোটা দেশেই খুব বিখ্যাত। সে ভিড় একেবারে, সে সাংঘাতিক একটা কাণ্ড হয়। তো সেইখানে রাসচক্র হয়। এই যে রাসের দণ্ড তৈরির কাজটা এইখানে হয়। 3টে ঘাট আছে এই বৈরাগী দিঘিতে। উত্তর দিকের যে ঘাটটা, সেইটা একেবারে মদনমোহন ঠাকুর বাড়ির মন্দিরের জন্য ব্যবহার করা হয়। সেখানে অবশ্য মানুষ আসতে পারে, জল নিতে পারে, চান করতে পারে, এই সমস্ত পারে। যে কোনো সময় পারে না, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ে আপনি যদি তাকান, আগেই বলেছি যে আমি তো সাধারণত উঠি এই বৈরাগী দিঘির উল্টো দিকে যে ধর্মশালা আছে মদনমোহন মন্দিরের পাশে, সেইখানে। ফলে আমি ধর্মশালার বারান্দা থেকেও দেখতে পাওয়া যায় যে বৈরাগী দিঘিতে মানুষজন চান করছেন, সেই সব তো দেখতে পাওয়া যায়। দিঘির চারপাশে বসবার ব্যবস্থা রয়েছে, অল্প আলো, গাছপালা, বেশ সুন্দর লাগে দেখতে। 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে কোচবিহার মদনমোহন মন্দিরের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝখানে গান এলাম, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এই যে মদনমোহন মন্দির, তার প্রায় অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বলছিলাম বৈরাগী দিঘির কথা। এই বৈরাগী দিঘির যে জলাশয়ে, সেইটা নিয়ে একটা কিংবদন্তি আছে। সেই কিংবদন্তিটা বলি আপনাদের। লোককথা অনুযায়ী বহু বছর আগে কোচবিহারে একবার প্রশাসনিক কতগুলো সমস্যা দেখা দেয়। মানে উত্তরাধিকারী কে হবেন এইটা নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছে, যে কিছু বোঝা যাচ্ছে না যে রাজত্ব কার হাতে পড়বে, কে রাজা হবেন ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত নিয়ে একটা পারিবারিক গন্ডগোলের মতন ব্যাপার তৈরি হয়। তখন নাকি ওই বৈরাগী দিঘির ভেতর থেকে একটা রাজদণ্ড উঠে আসে এবং সেই রাজদণ্ডে ভবিষ্যৎ রাজা কে হবেন তার ইঙ্গিত ছিল। এবং এইটা প্রায় মদনমোহন যেন বৈরাগী দিঘির ভেতর থেকে একটা রাজদণ্ড তুলে কে রাজা হবেন সেইটা নির্দিষ্ট করে দিলেন। পরে এই দিঘিকে ঘিরে নানান রকম সব ধর্মীয় সামাজিক কীর্তি তৈরি হয়েছে। বহু মানুষ এখানে পুণ্য স্নান করতে আসেন। এই জায়গাটাও একটা, মানে এখানে স্নান করা মানে তীর্থস্থান এইরকম কথা বলা হয়। অবশ্য এটা সত্যের অনুরোধে বলা উচিত যে রাজদণ্ড উঠে আসার ঘটনাটা ইতিহাসে কোথাও বলা নেই, কিন্তু মানুষজন অনেক কিছু বিশ্বাস করেন। সেই বিশ্বাসের ভেতর থেকেও একটা মানুষের বিশ্বাসের যে সত্য, সেই সত্যটাও তো বেরিয়ে আসে। এবারে আপনাদের বলি যে এই রাস মেলার কথা বড় করে পরে বলবো, কিন্তু যে রাসচক্রের কথা বলছিলাম সেটা একটা বিরাট পবিত্র চক্র এখানকার মানুষজন, এখানকার যারা কারিগর তারা তৈরি করেন, এবং এটা হচ্ছে ধর্মীয় সহনশীলতার প্রতীক। রাস উৎসবে এই রাসচক্রটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মেলার কথা আপনাদের আগেই বলেছি। মন্দির প্রত্যেকদিন সকাল 6টা থেকে খুলে যায়, সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে, এবং আপনি ইচ্ছে করলে দর্শন করতে পারেন, যে কেউ ঢুকতে পারেন, কোনো টিকিট ইত্যাদি কোনো ব্যাপার নেই। শুধু একটা কথা বলে রাখা, মন্দিরে যাবার সময় পোশাক পরিচ্ছদের দিকে নজর রাখবেন এবং এমন কিছু করবেন না যেটা মন্দিরের পক্ষে অসম্মানজনক হয়ে দাঁড়ায়। এইটুকুই। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে রবীন্দ্রনাথের কবিতা, আর সেই কবিতা দিয়েই আজকের শরণাগত শেষ হবে। কবিতার নাম অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে,
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। এই যে ভোরবেলা যদি ঘরের বাইরে একটু বেরিয়ে আসেন বা জানলা খুলে দেন, দেখতে পাবেন যে আকাশটা ফাটছে এবং একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ভোরের হাওয়া যাকে বলে। সকলের জীবন এইরকম ভোরের হাওয়ার মতো স্নিগ্ধ হয়ে উঠুক। আজ শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্বানুষ্ঠিত ঝুলন যাত্রা আরম্ভ। হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন যাত্রা উৎসব। বরানগরের পাঠবাড়ি আশ্রমে ঝুলন যাত্রা আরম্ভ। আজ মহারাজা নন্দকুমারের ফাঁসির দিন। মহারাজা নন্দকুমার আপনারা অনেকেই জানেন, তিনি ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে 1775 খ্রিস্টাব্দে একটা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। হেস্টিংস তিনি গভর্নর জেনারেল, তার ক্ষমতা অসীম। তিনি নন্দকুমারের বিরুদ্ধে একটা চিঠি জাল করবার অভিযোগ করলেন। সেই অভিযোগ বিচারালয়ে গেল। বিচারালয়ে বিচারক ছিলেন এলাইজা ইম্পে। ইম্পে আবার হেস্টিংসের খুব ঘনিষ্ঠ বন্ধু। ফলে যা হলো সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত নন্দকুমারকে জালিয়াতির অভিযোগে ফাঁসিতে যেতে হলো। সেটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। একজন ব্রাহ্মণ সন্তান, তার ফাঁসি হচ্ছে। দলে দলে মানুষ, কলকাতায় থাকলে পাপ হবে এই ভয়ে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে এদিকে চলে এসেছিলেন, গঙ্গার এপাশে চলে এসেছিলেন। সেই